ওফ, আর কতক্ষণ অপেক্ষা করবে এই মেয়ে কে জানে। এই মাত্র তো 5 মিনিট হয়েছে রে। তাতে কি, খিদেতে আমার পেটে ডাইনোসর দৌড়চ্ছে। তাহলে আর খেয়ে লাভ নেই, ডাইনোসর পেটে আসতে মানে তো পেট এমনিই ভর্তি। তোর এত কিসের সমস্যা রে তুই? উফ, থামবি তোরা? যখনই দেখি তখনই ঝগড়া। 5টা মিনিট শান্তি নেই তোদের জন্য। বন্ধ ঘরের ভেতর থেকে আওয়াজ পাচ্ছি তোদের। ঝিনুকের আওয়াজে থতমত খেয়ে গেল ওরা দুজনেই। আচ্ছা ঝিনুক, আজ তাহলে আমার ব্ল্যাক কারেন্ট কিন্তু ডান। কোন দুঃখে? কোন দুঃখে মানে? লাস্ট টাইমের বোটিংটা ভুলে গেলি? কিসের ব্যাপারে? কিসের আবার? এই ফ্রি চেক আপের ব্যাপারে। মেয়েরা বলেছিল যে যখনই তোর শরীর খারাপ হয় তখনই কাকতালীয়ভাবে কলেজেই ফ্রি চেক আপের ব্যাপারটা হয়। তুই বলেছিলি সেটা সম্পূর্ণ ওর মনের ভুল। এইবারেও সেম হলো। তাই বেট অনুযায়ী ওর একটা ব্ল্যাক কারেন্ট পাওনা হয়, তাই না? আরে এটা তো সত্যিই ওর মনের ভুল। আমার শরীর খারাপের সাথে ফ্রি চেক আপের কী সম্পর্ক তোরাই বল। অত জানি না। আগের সপ্তাহে স্কলারশিপের টাকা ঢুকেছে তোর, 100 টাকা অন্তত খরচ কর। এগুলো কিন্তু পুরো বাজে কথা। অত জেনে আমাদের লাভ নেই, আমাদের আইসক্রিম পেলেই হলো। সব হবে, কিন্তু তার আগে চেক আপটা করিয়ে নে। চল ঝিনুক, শরীরটা কিন্তু এমনিই খারাপ তোর, আগে ডাক্তার দেখিয়ে নে, তারপর বাকি সব। এগুলো বাড়াবাড়ি না? ডাক্তার হয়ে ডাক্তার দেখাবো? ডাক্তার এখনও হোস নে, এখনও একটা সেমিস্টার বাকি, আর তারপর ইন্টার্নশিপ, তারপর গিয়ে ডাক্তার ঝিনুক হবেন আপনি। ওই হলো। ওই হলো না, ডাক্তার দেখাতেই হবে। চল। হ্যাঁ যাচ্ছি তো, চল। মুখে কিছু না বললেও মনে মনে ঝিনুক নিজেও বেশ অবাক হচ্ছিল। সত্যি এটা কোইন্সিডেন্স তো? কারণ কোইন্সিডেন্স একবার হয়, বারবার নয়। বারবার একই জিনিস কিভাবে ঘটছে? কে বা কারা এই ফ্রি চেক আপের আয়োজন করে ক্যাম্পাসে? কলেজ কর্তৃপক্ষ নাকি বাইরের কেউ? শেখাওয়াত প্যালেস ছাড়ার পর সমাজের বাস্তবতা একটু একটু করে ওর জীবন থেকে কল্পনার পৃথিবীটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সময় যত গড়িয়েছে ও তত শিখেছে কল্পনায় সব অসম্ভবটা সম্ভব হলেও বাস্তবটা বড়ই কঠিন। একা থাকতে ভয় পাওয়া ঝিনুক আজ স্বাবলম্বী। কিছু ভয় আজ ওর মনে রয়ে গেছে, আর কিছু দুর্বলতা মন ভারী করা স্মৃতির নিচে পদপিষ্ট হয়ে চিরতরে বিদায় নিয়েছে জীবন থেকে। কিছু কিছু অবহেলা মানুষকে হয়তো জীবনে ভীষণভাবে স্বাবলম্বী করে তোলে, লক্ষ্যহীন জীবনকে একটা লক্ষ্য প্রদান করে যায়। আজকের দিনে দাঁড়িয়ে নিজের আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলে কতিপয় শব্দহীন কোলাহল ছাড়া আর কিছুই চোখে পড়ে না ওর। দিনান্তে মনে হয় জীবনের এমন একটা পথে ও চলেছে যার শেষটা একেবারেই নিরিবিলি, নিঃসঙ্গতায় জর্জরিত। আর আজ এই চলার পথে পাশে যদি ওর কেউ নাও থাকে তাতে ওর কিচ্ছু যায় আসে না। তাহলে ওর শরীর খারাপের জন্য এই ফ্রি চেক আপের আয়োজন করা হয়েছে, এই ভাবনাটা একেবারেই ভিত্তিহীন নয় কি? হঠাৎ উদ্ভব হওয়া প্রশ্নটাকে হাজার রকম অজুহাত দেখিয়েও সরাতে পারছে না ঝিনুকের মস্তিষ্ক থেকে। আচ্ছা শোন, তোরা এগো, আমি 2 মিনিটে আসছি। প্রিন্সিপাল স্যারের সাথে একটু দরকার আছে। এই তোর আবার কি দরকার এখানে? উফ, প্রিন্সিপালের রুমেই যাচ্ছি, কলেজ ছেড়ে পালাচ্ছি না আমি। তোরা যা, গিয়ে নামটা লেখা, আমি আসছি। ওরা কথা না বাড়িয়ে চলে গেল ওখান থেকে, কারণ ওরা জানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই মেয়ে একবার যখন বলেছে ও প্রিন্সিপালের রুম থেকে আসার পরেই যাবে, তখনও সেটাই করবে। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, একবার স্কুলেও যেতে হবে। হ্যাঁ, নির্লজ্জ বেহায়াদের মতো খালি হাতেই চলে যাবি, তাই না? কিছু কিনেছিস ম্যামের জন্য? না তো। 3 জন মিলে ভাবকে কিনবি, আমি ততক্ষণে আসছি। দরজায় নকের শব্দ হতেই ফাইল থেকে মুখ তুলে তাকালেন প্রিন্সিপাল ভার্গব খান্না। কাম ইন। অনুমতি আসতেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ঝিনুক। আরে ঝিনুক, তুমি এখন এখানে? তোমার তো বাকিদের সাথে ফ্রি চেক আপের ক্যাম্পে থাকার কথা ছিল, জানো তো এটা কম্পালসারি। হ্যাঁ জানি স্যার, আমি তো আপনাকে ধন্যবাদ বলতেই এলাম।
এতগুলো স্টুডেন্টের জন্য এমন একটা ব্যবস্থা যে আপনি মাঝে মধ্যেই করে থাকেন, সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আসলে বলছিলাম স্যার, এই ক্যাম্পেনিংয়ের প্রোগ্রামটা কোন সংস্থা স্পন্সর করে জানা যাবে? আসলে আপনি তো জানেন আমি একটা এনজিওর সাথে যুক্ত। গ্রামে গঞ্জে, প্রত্যন্ত এরিয়া, রুরাল এরিয়াতে যেখানে উন্নয়ন পৌঁছায়নি, চিকিৎসার সুব্যবস্থা নেই, আমরা সেসব জায়গায় গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট প্রোভাইড করি। সেক্ষেত্রে এরকম একটা সংস্থার সাথে যোগাযোগ করতে পারলে খুব ভালো হয়, তাই আর কি। নিশ্চয়ই, খুব ভালো কাজ করো তোমরা। আমি আগেও শুনেছি এই এনজিওর ব্যাপারে। ডক্টর দুর্জয় শেট্টিও তো ওটাতেই আছেন, তাই না? যাই হোক, আমি তোমাকে এই সংস্থার পুরো ডিটেলস দিয়ে দেব। কাল একবার অফিসিয়াল আওয়ারে দেখা করো আমার সাথে, কেমন? ওকে স্যার, হ্যাভ আ নাইস। মুখের কথা শেষ করার আগেই ঝিনুকের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বার করে কলটা রিসিভ করলো ঝিনুক। এক্সকিউজ মি স্যার, কলটা ইম্পর্টেন্ট, নিতেই হবে। এনিওয়ে, আমি কাল আপনার সাথে দেখা করব। হ্যাঁ দুর্জয়দা, বলো। কানে ফোন রেখে কথা বলতে বলতে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে গেল ঝিনুক। একবার আসতে পারবি? এমার্জেন্সি। 15 মিনিট সময় দাও আমাকে, আমি আসছি। জীবনের সবটুকু সময়ের মধ্যে এনজিওতে কাটানো সময়টা ঝিনুকের অস্থির মনে যেন প্রশান্তি বয়ে নিয়ে আসে। দুস্থ অসহায় মানুষগুলোর পাশে বিপদের সময় দাঁড়িয়ে তাদের সাধ্যমতো সাহায্য করতে পারায় যে আনন্দটা আছে, সেটা আর কিছুতে খুঁজে পায় না ও। কারোর জীবনে দুঃখের কারণ হয়ে ওঠার মধ্যে কোনো মাহাত্ম্য আছে কিনা ওর জানা নেই, তবে কারোর ঠোঁটের কোণার মিষ্টি হাসি হয়ে ওঠার মধ্যে যে একটা আলাদাই অনুভূতি আছে, সেটাও জানে। এদিকে ঝিনুক অফিস থেকে বেরিয়ে যেতেই ডেস্কের উপর থেকে মোবাইলটা তুলে নিয়ে লাস্ট ইনকামিং কল আসার নাম্বারটা ডায়াল করলেন প্রিন্সিপাল ভার্গব খান্না। হ্যালো, ঝিনুক এসেছিল, ফ্রি চেক আপের ব্যাপারে জিজ্ঞাসা করছিল আমাকে। না না, আমি কিছুই বলিনি, তবে ও স্পন্সরের কন্ট্যাক্ট চাইছিল। আমি কাল আসতে বলেছি। হ্যাঁ, তবে না না, সেরকম কোনো ব্যাপার নেই। তবে অফিস থেকে বেরোনোর সময় একটা কল এসেছিল ওর কাছে, কোথাও যাওয়ার কথা বলছিল। জোর করাটা কি ঠিক হবে? ও সন্দেহ করবে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খোলা ল্যাপটপের স্ক্রিনটার দিকে একদৃষ্টি তাকিয়ে আছে অন্ধকারচ্ছন্ন একজোড়া চোখ। তীব্র ক্রোধ, ভরপুর আবেগ, অপার মুগ্ধতা, সীমাহীন আকাঙ্ক্ষা আর অন্তহীন ভালোবাসার মতো অনুভূতিতে পরিপূর্ণ সেই দৃষ্টি। স্ক্রিনের উপর সার্ভেলিয়েন্স ক্যামেরার ফুটেজে ঝিনুককে ফ্রি মেডিকেল চেকআপের ক্যাম্পটা পাশ কাটিয়ে গেটের বাইরের দিকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে স্পষ্ট। সাথে সাথে টেবিলে রাখা মোবাইলটা তুলে নিল একজোড়া বলিষ্ঠ পেশিবহুল হাত। গলার গম্ভীর ভারী আওয়াজে তার আদেশের সুর স্পষ্ট। বেরোতে হবে এক্ষুনি। নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে বীর দর্পে লড়ে চলেছে আমাদের শ্রেষ্ঠ যোদ্ধা রোহান। একেবারে টান টান উত্তেজনা। সে কি পারবে এত লোকের ভিড় এড়িয়ে ভিতরে প্রবেশ করতে? হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন যুদ্ধকালীন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নোটিশ বোর্ডের সামনে। একটা সেমিস্টারের রেজাল্ট, শুধু একটা সেমিস্টারের রেজাল্ট নয়, এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যতের ব্যাপার। দেখতেই পাচ্ছেন কীরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের কলেজ প্রাঙ্গণে। এই তো আর একটু চাপ, ব্যাস, তাহলেই রোহান পৌঁছে যাবে নিজের লক্ষ্যে। উফ, এটা কি হলো? একটা কোনো ইয়ের গুঁতো সোজা রোহানের গালের উপর। সরি, হ্যাঁ, তো আমরা যেমনটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন, এই ভিড়ের আমাদের যোদ্ধা রোহান প্রায় চিরে চ্যাপটা হয়ে গেছে। চলুন সবাই মিলে একটু চেয়ার আপ করি রোহানকে। কাম অন রোহান, ইউ ক্যান ডু ইট। খুশি সামনের ভিড়কে উপেক্ষা করে দূরে বসে নিজের ধারাভাষ্য চালিয়ে যাচ্ছে অনর্গল। পাশে বসে থাকা মায়েরা বিরক্ত সহকারে একভাবে দেখে যাচ্ছে ওকে। নোটিশ বোর্ডের রেজাল্ট টাঙিয়ে দেওয়ার পর সবাই যখন নিজের নিজের নামটা ওই বোর্ডে খোঁজার জন্য রীতিমতো ধাক্কাধাক্কি মারামারি চালাচ্ছে, তখন এই দুজন ওই ভিড়ের মধ্যে রোহানকে এগিয়ে দিয়ে দূরে ফাঁকা জায়গায় নিশ্চিন্তে বসে আছে। অনেক কষ্ট করে কিছুক্ষণের মধ্যেই রোহান ফিরে এলো নোটিশ বোর্ডের সামনে থেকে। উফ বাবা, কি অবস্থা! আর একটু হলেই জামাটা ছিঁড়ে যেত আমার। অ্যাজ ইউজুয়াল ঝিনুকের নাম একদম উপরে,
আর আমারটা ওর পরেই। আর আমার? আমার? সেটা তো আমি জানি না, গিয়ে দেখে আয় যা। হোয়াট? কেন? রোহান, আজ তোকে মেরেই ফেলবো। সে ফেলতেই পারিস, কিন্তু তাতে রেজাল্ট দেখতে আরও দেরি হয়ে যাবে। এতক্ষণ কমেন্টারি করছিলিস না, এবার গিয়ে রেজাল্ট খোঁজ। তাহলে ঝিনুকেরটা দেখে দিলি যে? ও স্পেশাল। ও ও ও, তো স্পেশাল মানুষটাকে মনের কথা বলেছিস? মনের কথা? কিসের মনের কথা? এই শর্ত, ভুল ভাবছিস তোরা, ওই রকম কিছুই নেই রে। ও আমার কাছে বন্ধুর থেকে অনেক বেশি কিছু, কিন্তু তাই বলে তুই যেটা ভাবছিস সেটা নয়। মানে এটা আবার কেমন সম্পর্ক? এমন একটা সম্পর্ক যার কোনো নাম নেই। এবার বেশি মাথা না মেরে যা গিয়ে রেজাল্ট দেখে আয়। আর নোটিশ বোর্ডে টাঙানো নোটিশটাও ভালো করে পড়ে নিস, দারুণ একটা খবর আছে। ওই তো ঝিনুকও এসে গেছে। আমি যাই, ওকে রেজাল্টটা জানিয়ে আসি। যা, চলে গেল। এই মেয়েরা, এটা কি হলো? যা হলো সব তোর জন্য। আরও কর লেগ পুলিং। এই আমি কি করলাম? উফ, দাঁড়া না প্লিজ। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই খুব জোর ধাক্কা খেলো ঝিনুক রোহানের সাথে। চোখগুলো রুমে ছেড়ে এসেছিস নাকি? সরি, বলছি রেজাল্ট দেখলাম, অ্যাজ ইউজুয়াল ইউ আর দি টপার। আর শোন না একটা কথা, তোর এটা সারা গায়ে রক্ত কেন? এই কি হয়েছে স্যার? আপনিও তো, কি হয়েছে ঝিনুক তোর? তুই ঠিক আছিস তো? কি রে, বলবি তো? বলতে দিলে তো বলবো, আগে দম নে তুই। আচ্ছা তোরা দাঁড়িয়ে কথা বল, আমি ভিতরে যাই। অ্যাম্বুলেন্সটা তো অনেক আগেই পৌঁছে গেছে, দেখি ওরা কতদূর কি করলো। আচ্ছা ঠিক আছে, বলছি দুর্জয়দা, ব্লাড ব্যাংকটার ব্যাপারটা একটু ভেবে দেখো। বছর 30-এর হার্ট স্পেশালিস্ট দুর্জয় শেট্টির নাম শুনিনি এমন মানুষ খুব কম আছে গোটা দেশে। দেশ বিদেশ থেকে চিকিৎসার জন্য মানুষ ছুটে আসে ওনার কাছে। একনিষ্ঠ, নিষ্ঠাবান, অপার জ্ঞান, নির্দিষ্ট চিকিৎসার বিষয়ে দক্ষতা, রোগীদের সাথে সহানুভূতিশীল এবং চিকিৎসার ক্ষেত্রে সহিষ্ণুতা দুর্জয়কে আর বাকি সাধারণের থেকে অনেকটাই আলাদা বানিয়েছে। কর্মজীবনের সাফল্যতা অর্থের কোনো অভাব রাখেনি ওর জীবনে, আর তাই পরিবার পরিজনহীন ছেলেটা নিজের অর্থগুলো অভাব দরিদ্র মানুষদের প্রয়োজনে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। ঝিনুকের বলা কথায় ঘুরে দাঁড়ালো দুর্জয় ওর দিকে। ভেবে দেখতে তো ক্ষতি নেই, কিন্তু তার জন্য অনেক প্রস্তুতি প্রয়োজন। একদিন না হয় বসে এই ব্যাপারে ভালো করে আলোচনা করা যাবে। আর হ্যাঁ, নামের পাশে ওই দাদাটা কি না জুড়লেই নয়? স্যার বলবো? প্রথম দিন থেকেই তাহলে বলা উচিত ছিল, এখন তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা দাদাটাতে সমস্যা কি? অনেকেই তো দাদা বলে তোমাকে। তাহলে শুধু হাতে পাই বড় হয়েছিস, এই মাথা নিয়ে কি করে যে বারবার টপ করিস সেটাই তো বুঝি না। চল আসছি আমি, তোরা কথা বল। একটা মিষ্টি হাসির সাথে দুর্জয় প্রস্থান করলো। হ্যাঁ এবার বল, কি বলছিলি? আচ্ছা তুই কি সত্যিই কিছুই বুঝিস না রে? কি ব্যাপারে? দুর্জয় স্যারের ব্যাপারে। কি আবার বোঝার আছে? তুই সত্যিই ডাফার। রোহানের মুখ থেকে শব্দটা শুনে ঝিনুকের চোখে মুখে আচমকা অন্ধকার ঘনিয়ে এলো। এই তোর আবার কি হলো? তোকে বলেছি না এই শব্দটা আমাকে বলবি না। ঝিনুকের কথায় রোহানের খেয়াল হলো ও ঝিনুককে আবার ডাফার বলে ফেলেছে। মেয়েটা এই সাধারণ একটা শব্দ শুনে এমন কেন হয়ে যায় আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনিও। এই রে, একদম ভুলে গেছিলাম। সরি, খুব সরি, কান ধরছি, রাগ করিস না প্লিজ। বলছি শোন না। মুখের কথা শেষ করার আগেই ওদের পিছনে কলেজ গেটের বাইরে এসে থামলো পরপর 8টা এসইউভি। গাড়ির চাকার ঘর্ষণের আওয়াজে পিছনে ফিরে তাকালো ঝিনুক। এই গাড়িগুলোকে ও খুব ভালো করে চেনে। আজকাল টিভি নিউজ চ্যানেলের দৌলতে কোনো খবরই তো কোথাও চাপা থাকে না। ঝিনুক শেখাওয়াত প্যালেস ছেড়ে চলে এলেও শেখাওয়াত প্যালেসের ছায়া ঝিনুকের পিছু ছাড়েনি কোনো দিনই। যেই মানুষটার মুখোমুখি ও আর এই জীবনে কোনো দিন হতে চায় না, সেই মানুষটারই তো খবর এখন চর্চায়। বিপুল ভোটে জয়লাভ করে তার এখন একছত্র অধিপত্য গোটা উত্তরাখণ্ডের উপর। লোকে বলে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার সামনে নাকি রাজাবাবুর রাজত্ব একেবারেই ফিকে লাগে। পুরনো সাম্রাজ্য ভেঙে সে নাকি এক নতুন যুগের রচনা করেছে। না,
এইসব খবরে ঝিনুকের আজ আর কোনো আগ্রহ নেই, ও শুনতেও চায় না। তাই তো এই ধরনের খবরকে ও সব সময় এড়িয়ে চলার চেষ্টা করে। 12টা বছর কেটে গেলেও কিছু স্মৃতি আজও মন মস্তিষ্কে আগের মতোই যন্ত্রণা দেয়, আর সেগুলোর থেকে ও সারাটা জীবন দূরেই থাকতে চায়। প্রথম যেদিন ওর বাবা বোর্ডিং স্কুলে এসে ওর সাথে দেখা করতে না পেরে চলে গেছিল, সেদিনও ভেবেছিল হয়তো একটা সময় এই অভিমান, এই কষ্ট, এই যন্ত্রণাগুলো কমে যাবে। তখন সবটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে, খারাপগুলো মুছে যাবে স্মৃতি থেকে, শুধু ভালোটা রয়ে যাবে। কিন্তু এমন কিছুই হয়নি। সময় গড়িয়েছে নিজের মতোই, কিন্তু স্মৃতিদের ভিড়ে খারাপটার অস্তিত্ব আজও একইভাবেই বিদ্যমান। যন্ত্রণাগুলো আজও কত নির্ঘুম রাতের কারণ, কষ্টগুলো আজও মাঝে মাঝে চোখের কোণগুলোকে ভিজিয়ে দেয় অজান্তেই। অভিমানের সেই পাহাড় বুকের বাঁ দিকটায় জাঁকিয়ে বসে আছে আজও। এই 12টা বছরে ও একবারও ওই বাড়ির কারোর সাথে দেখা করেনি। বিশালের সাথে খুব প্রয়োজনে কয়েকবার দেখা করেছে মাত্র, তাও শুধু অভিভাবকের প্রয়োজনটুকুর জন্যই। ভ্যাকেশন, উইকেন্ড বলতে শুধু ছিল স্কুল কলেজের ক্যাম্পাস আর একাকিত্ব। আর এই একাকিত্ব ভুলতে ও কখনো নিজেকে ডুবিয়েছে রং তুলিতে, আবার কখনো এনজিওর কাজে। কিন্তু শেখাওয়াত প্যালেসের মুখোমুখি কোনো দিন হয়নি আর। নিজের মেধার জোরে পড়াশোনার খরচটুকু হাত পেতে নিতে হয়নি ওকে কোনো দিন। বাবা মায়ের একটা অভাব জীবনে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে অনুভব করেছে, কিন্তু মুখ ফুটে কোনো দিন নিজের বেদনা জাহির করেনি ও। আজ এত বছর পর আবার তার উপস্থিতির এই অনুভূতিটা অস্বাভাবিকভাবে ভিতরের অস্বস্তিটাকে জাগিয়ে তুলছে। বুকের বাঁ দিকের চিনচিনে ব্যথাটা চোখের সামনের দৃষ্টিটাকে ঝাপসা বানিয়ে তুলছে হঠাৎ। মন চাইছে এক ছুটে দৌড়ে পালাতে এখান থেকে, কিন্তু পাগুলো যেন কোনো অদৃশ্য শক্তি বলে জমে গেছে ওই জায়গাতেই। ভীষণ অসহায়তা একটু একটু করে সারা শরীরের উষ্ণতাকে হাড়হিম করা এক শীতলতায় প্রতিস্থাপন করতে শুরু করেছে মানুষটাকে, যে আজও ভীষণ ভয় পায়ও। একদিন সময়, পরিস্থিতি ঝিনুককে নিজের সমস্ত ভয়, দুর্বলতাটুকুকে ভুলে এগিয়ে যেতে বাধ্য করেছিল, আত্মবিশ্বাসে ভরপুর, কঠোর হতে শিখিয়েছিল। কিন্তু আজ সময় আবার ওকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে ওর আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। ভিতরে একটা অজানা ভয়, একটা স্নায়বিক চাপ জাগিয়ে বসছে ধীরে ধীরে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওর মন, মস্তিষ্কের প্রতিটা স্নায়ু, রন্ধ্রে রন্ধ্রে উপস্থিত আবেগ, অনুভূতিগুলো ওকে শুধু একটাই কথা বলছে, পালা ঝিনুক, পালা, এই মুহূর্তেই, জাস্ট রান। রোহান, আমার শরীরটা বেশি খারাপ করছে, আমি রুমে যাচ্ছি, একটু বিশ্রাম নেব। হোয়াট? আগেই বলেছিলাম ডাক্তারটা দেখিয়ে নে, শুনলি না আমার কথা? এখন কি করবি? চল না আমার সাথে, দেবপ্রিয়া ম্যামকেই না হয় দেখিয়ে নে একবার। চল, আমি নিয়ে যাচ্ছি। পরে, এখন না। আর এক মুহূর্ত দাঁড়ালো না ঝিনুক ওখানে। মন মস্তিষ্ককে স্থির করে এক ছুটে পালালো কলেজ ক্যাম্পাস থেকে। আরে এই শোন তো, যা চলে গেল। আজ তো সব স্টুডেন্টদের ক্যাম্পাসে প্রেজেন্ট থাকতে বলেছেন প্রিন্সিপাল। ছোট রাজাবাবু কলেজ পরিদর্শনে আছে, সবার উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু ও তো চলে গেল। ধুর, ভাল লাগে না, ইচ্ছা করেই শরীর খারাপ বাঁধায় মেয়েটা। পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করছে। সিস্টার, পালস চেক করো। অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে আছে দুর্জয় শেট্টি, চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। অপারেশন টেবিলের উপর শুয়ে থাকা মানুষটার ঠিক হওয়াটা ভীষণ দরকার। মানুষটার কাছে কাজের অনেক খবর আছে। সবটা শোনার আগেই কোথা থেকে যে একটা বুলেট এসে সোজা লোকটার বুকের বাঁ দিকটায় গেঁথে গেল, ও সামনে দাঁড়িয়ে থেকেও কিছুই বুঝতে পারল না। কোনো রকমে ঝিনুকের সাহায্য নিয়ে একটা মোটামুটি স্টেটে এনে হাসপাতালে নিয়ে এসেছে লোকটাকে। এইরকম কেসেও ঝিনুক ছাড়া আর কাউকে বিশ্বাসও তো করতে পারে না, কিন্তু এর পরে ঠিক কি হবে সেটা ও জানে না। বুলেটটার এমন পজিশন যে ওটাকে বার করাও যাচ্ছে না। পেশেন্টের অবস্থা খুব খারাপ, কিন্তু খবরগুলো। দুর্জয়, ঠিক আছো তো? দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছো। এভাবে ওটিতে অ্যাবসেস মাইন্ড হয়ে পড়লে তো মুশকিল। আমি কি অন্য কাউকে ডাকবো? ব্যাক টু ব্যাক তোমার ওটি চলছে, রেস্ট নেওয়াটাও তো দরকার।
নো নিড অফ দ্যাট, আমি ঠিক আছি। অ্যালিস ক্লাবটা পাস করো। সেমিনার হল। সাইলেন্স প্লিজ। সবার প্রথমে রেজাল্টের জন্য তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। জীবনের পথে এইভাবেই এগিয়ে যাও। আজ তোমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গাটা তোমাদের নিজেদের সাথে সাথে এই দেশেরও ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। ডাক্তারিটা একটা অনেক দায়িত্বপূর্ণ পেশা। প্রয়োজনে যতটা কঠোর তোমাদের হতে হবে, আবার প্রয়োজনে ঠিক ততটাই সহানুভূতিশীল হয়ে উঠতে হবে। আমরা হয়তো ভাবি একটা এন্ট্রান্স এক্সাম পাস করার পর মেডিকেলে চান্স পেয়ে এতগুলো বছর পড়াশোনা করলেই সবটা হয়ে যায়। এমনটা কিন্তু মোটেই হয় না। বরং মেডিকেলে চান্স পাওয়ার সাথে সাথে এমন একটা গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়ে, যেই দায়িত্বটা থেকে আমরা এরপরে চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারবো না। তাই নিজেদের তৈরি করতে শুরু করো। সামনের পথটা কিন্তু খুব একটা সহজ নয়। যাই হোক, জানি আজকের সেমিনারটা হঠাৎ করে অ্যারেঞ্জ করা হয়েছে। আসলে ছোট রাজাবাবুর কলেজ পরিদর্শনে আসার ব্যাপারটা আমি নিজেও আগে থেকে জানতাম না। আজ সকালে বোর্ডের তরফ থেকে মেলের মাধ্যমে খবরটা এসেছে। চিকিৎসার ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেলেও আমাদের উত্তরাখণ্ড কিন্তু এখনো অনেকটাই পিছিয়ে। যদিও খুবই স্বাভাবিক, এইরকম একটা এরিয়ায় সব রকম সুযোগ সুবিধা পৌঁছানোটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। কিন্তু কাউকে না কাউকে তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হবে। আর সেই কারণে আজ ছোট রাজাবাবু এখানে এসেছেন তোমাদের সাথে কিছু কথা বলতে। ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা যাতে আরও উন্নত করা যায়, যাতে এখানকার মানুষদের চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে না, সবটা যাতে এখানেই উপলব্ধ হয় তার ব্যবস্থা করা নিয়ে একটা কথা চলছে। সেই ব্যাপারে একটা ছোট্ট আলোচনার জন্য তোমাদের আজ এখানে ডাকা হয়েছে। আশা করছি ওনার কথাগুলো মন দিয়ে শুনবে তোমরা। তারপর কারোর মনে কোনো রকম প্রশ্ন আসলে এক এক করে জিজ্ঞাসা করবে। রুদ্র উঠে দাঁড়াতেই পুরো হল জুড়ে একটা চাপা উত্তেজনার ঝড় বয়ে গেল যেন। আর যাবে নাই বা কেন? যুব সমাজের আইডল বলে কথা। রাজনীতির লিডারশিপে আসার আগে যুব সম্প্রদায়ের নেতা হিসেবেই তো কাজ করছিল ও এত বছর। রাজ্যের প্রতিটা তরুণ তরুণী ওর কাজ করার পদ্ধতি, ওর নীতি, ওর উসুল, ওর ব্যক্তিত্বের ব্যাপারে খুব ভালোভাবেই অবগত। টিভি, নিউজ চ্যানেল, ম্যাগাজিনের পাতায় রুদ্রর ছবি সকলে দেখে থাকলেও সামনাসামনি দেখার সৌভাগ্য এখানে উপস্থিত অনেকেরই হয়নি। আজ সামনে থেকে ওকে দেখার পর সকলের মধ্যে যে উত্তেজনার একটা উষ্ণ হাওয়া বইবে, সেটাই স্বাভাবিক। আফটার অল 12 বছর আগের রুদ্রর সাথে 12 বছর পরের রুদ্র পার্থক্য যে অনেক। সুগঠিত পুরুষালী চেহারায় পরনে গাঢ় রঙের শার্ট আর জ্যাকেটটা একটা আলাদাই গাম্ভীর্য এঁকে দিচ্ছে ওর ব্যক্তিত্বে। নিয়মিত শরীর চর্চার ছাপস্বরূপ শরীরের পেশির নিখুঁত ভাঁজগুলো শার্টের উপর থেকেও স্পষ্ট দৃশ্যমান। গোল্ডেন হাইলাইটেড কেয়ারলেস লম্বা চুলগুলো কাঁধ পর্যন্ত খোলা। চোখের চশমাটা সেমিনার হলে উপস্থিত প্রতিটা মেয়ের মনে ঝড় তোলার জন্য ইনাফ। কিন্তু তার মনের ঝড়ের খবর কে রাখে? তার চোখ জোড়া যার জন্য অস্থির হয়ে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, তার যে কোথাও দেখা নেই। রুদ্র নিচু আওয়াজে প্রিন্সিপাল ভার্গব খান্নাকে জিজ্ঞাসা করলো, আমি আজ সবাইকে এখানে থাকতে বলেছিলাম। সবাইকে মানে সবাইকে। রুদ্রনীল সিং শেখাওয়াত ঠিক কার অনুপস্থিতির কথা বলছে সেটা বুঝতে খুব অসুবিধা হলো না মিস্টার খান্নার। এতক্ষণে প্রিন্সিপাল ভার্গব খান্নার খেয়াল হলো পুরো হলরুমে ঝিনুক কোথাও নেই। আপনি শুরু করুন, আমি দেখছি ও কোথায় আছে। দরকার নেই, এমনিতেও আজ আমি এখানে অন্য একটা কাজে এসেছি। রুদ্র পিছনে ঘুরে অভিকে কিছু একটা ইশারা করেই এগিয়ে গেল পোডিয়ামের দিকে। অভি ওর ইশারা পেয়ে বেরিয়ে গেল হলরুম থেকে। নিজেকে সেমিনার হল থেকে দূরে একটা রুমে বন্ধ করে নিয়ে বসে আছে ঝিনুক। দরজা জানলা বন্ধ থাকায় অন্ধকার ঘরটাতে সেমিনার হলের সাউন্ড সিস্টেমের আওয়াজ এসে পৌঁছাচ্ছে, তবুও দুহাতে কান দুটো চেপে ধরে মেঝের উপরেই ধপ করে বসে পড়ল ও। এই আওয়াজটাও শুনতে চায় না, কিছুতেই না। বিষাক্ত এই আওয়াজে জেগে উঠছে ওর বিষাক্ত স্মৃতিগুলো। পুরো ঘরটা জুড়ে যেন প্রতিধ্বনিত হচ্ছে একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসির আওয়াজ। পরের মুহূর্তে সেই আওয়াজ বদলে গেল কান্নার শব্দে। অতীতের স্মৃতিরা এসে ভিড় জমাচ্ছে মস্তিষ্কে, সাথে একটাই ডাক, নীল নীল। ঝিনুক নীলের সাথে থাকতে চায়। নীল নীল, ঝিনুক যাবে না, কিছুতেই যাবে না। ঝিনুক একা ভয় পায়। নীল নীল নীল।
মনের কোণে জমা নিষ্পাপ অনুভূতিগুলো অকাল নিম্নচাপের বর্ষণের মতো চোখের কোণ থেকে ঝরে পড়ছে নিঃশব্দে। চোখ মুখ খিচে বন্ধ করে কানে দুহাত চেপে ধরে চিৎকার করে উঠল ঝিনু। না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি ঝিনুকে কথা দিয়ে কথা রাখোনি। চলে যাও আমার সামনে থেকে। ঠিক তখনই দরজাটা ধাক্কা দিয়ে খুলে কেউ প্রবেশ করলো ওই রুমে। শক্ত হাতে টেনে ঝিনুককে দাঁড় করিয়ে জড়িয়ে নিল নিজের আলিঙ্গনের উষ্ণতায়। চুপ, একদম চুপ চুপ, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমি আছি তো, তাহলে তো ভয় কিসের? আমাকে বলবি তো কি হয়েছে? তুই যখন জানিস ওই রকম অন্ধকারে দরজা জানালা বন্ধ অবস্থায় তুই বেশিক্ষণ থাকতে পারিস না, তাহলে নিজেকে কেন একা ওইখানে লক করে নিয়েছিলি? যদি ওই সময় আমি এখান থেকে পাস না করতাম তাহলে কি করতিস ভেবেছিস? কি হলো, কিছু তো বল। আর তুই এখন এখানে কি করছিস? সেমিনারে তো সবাইকে যেতে বলা হয়েছে। দুর্জয়ের এতগুলো প্রশ্নের একটারও উত্তর করল না ঝিনুক। চুপ করে মাথা নিচু করে বসে হাতের উল্টো পিঠ দিয়ে থেকে থেকে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলো মুছে নিতে লাগলো। উফ, ফর গুড সেক ঝিনু, কিছু তো বল। কেঁদে কেঁদে হেঁচকি তুলে ফেলেছিস বাবু। একবার তাকা আমার দিকে। কি হলো, তাকা। নোনা জলে ভেজা চোখের পাতাগুলো কুয়াশা স্নাত ফুলের স্নিগ্ধ কুড়ির ন্যায় কোমল লাগছে দেখতে। জলের ভারে নুয়ে পড়েছে যেন। মুখ তুলে তাকালো ঝিনুক দুর্জয়ের দিকে। মানুষটার চোখে মুখের স্থৈর্যতা হারিয়েছে নিমিষে। কিছু না, আসলে শরীরটা খুব খারাপ করছিল। ভাবলাম এখানে একটু বসে নিই, কিন্তু দরজাটা যে কখন আটকে দিয়েছি খেয়াল করতে পারিনি। তারপরে এই অন্ধকারে জাঁকিয়ে বসলো। আর সরি, আমার জন্য তোমাকে এইভাবে ব্যতিব্যস্ত হতে হলো। ওটিতে ছিলে তো? কেমন আছে উনি এখন? দুর্জয় বুঝলো ঝিনুক নিজের সমস্যার ব্যাপারে কথা বলতে চাইছে না। একজন ডাক্তার হওয়ার সুবাদে দুর্জয় বোঝে, যখন কেউ কিছু নিজে থেকে বলতে চাইছে না তখন তাকে সেটা নিয়ে জোর করাটা শোভনীয় দেখায় না। এতে দুজনের মাঝের অস্বস্তি বাড়তে পারে। তাই ও নিজেও আর জোর করলো না ঝিনুককে। তার চেয়ে কথা বলে যদি ওর চিন্তা ভাবনাটা একটু অন্যদিকে ঘোরানো যায় তাহলে তো ভালোই হয়। মেয়েটাকে নিয়ে সবসময় একটা আলাদা চিন্তা থাকে ওর মনে। প্রথমবার যখন এন্ট্রান্স পাশ করে এই কলেজে এসেছিল ঝিনুক, এক ঝলকেই দুর্জয়ের চোখে আটকে ছিল ওর উপর। মেয়েটার মধ্যে একটা আলাদা সরলতা, আলাদা স্নিগ্ধতা লক্ষ্য করেছিল ও। সাথে কেমন যেন একটা ভয় ভয় ভাব। সেটা নতুন জায়গায় আসার জন্য ছিল নাকি অন্য কোনো কারণে, তার দুর্জয় না তো সেদিন জানতো না আজ জানে। কিন্তু ওই নিষ্পাপ কোমল মুখখানা বুকের বাদিকটাকে অস্বাভাবিক করে তুলেছিল সেদিন। এমনটা আগে কোনো দিন হয়নি ডক্টর দুর্জয় শেট্টির সাথে। একটা 17 বছরের বাচ্চা মেয়েকে দেখে সেদিন যেই অনুভূতিগুলো ভিতরে জেগেছিল সেটা এর আগে কোনো দিন অনুভব করেনি দুর্জয়। সময়ের সাথে সাথে ঝিনুককে আরও অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছে ও। মেয়েটার মধ্যে কিছু একটা রহস্য তো নিশ্চয়ই আছে। একটা এমন দিক যেটা পুরোটাই ধোঁয়াশায় ঢাকা। একটা এমন দিক যেটা ঝিনুককে সবসময় লুকিয়ে রাখতে চায়, কারোর সামনে প্রকাশ করতে চায় না। বুকে ঠিক কী যন্ত্রণা মেয়েটা চেপে রেখেছে তার কোনো ধারণা ওর নেই। কথা ঘোরাতে দুর্জয় বলল, উনি ভালো নেই। বুলেটটা বার করা যায়নি। জ্ঞান ফিরবে কিনা জানি না। আপাতত আইসিইউতে আছে, দেখা যাক কি হয়। সাধ্যমতো চেষ্টা করেছি। এবার সবটা তো আর আমাদের হাতে থাকে না, তাই না? তাছাড়া ব্লাড বড় অনেক বেশি। সেটাও তো ঠিক। একটা ব্লাড ব্যাংকের ব্যবস্থা কিন্তু আমাদের এখানে হওয়া উচিত। এইভাবে রক্তের জন্য আর কতগুলো প্রাণ যাবে বলতে পারো? যাই হোক, তোমার অনেকটা সময় নিয়ে ফেললাম। এবার আমি উঠি, হোস্টেলে ফিরবো, একটু রেস্ট নেব। শরীরটা আজকে আর দিচ্ছে না। কথা শেষ করে ঝিনুক উঠে দাঁড়িয়ে এগোতে গেলেই দুর্জয় ওর হাতটা টেনে ধরলো। শোন না। দুর্জয়ের কথায় ঝিনুক ঘুরে দাঁড়ালো ওর দিকে। বলো। একদিন একটু সময় দিস না আমায়, কিছু কথা বলার আছে। আমি তো ফ্রি আছি, বলো না কি বলবে। এখন না, আগে তুই সুস্থ হ, পরে সময় করে একদিন একসাথে বসবো। আরে আমি ঠিক আছি, বলোই না। এত দ্বিধাবোধ করছো কেন? দেবপ্রিয়া ম্যামের ব্যাপারে বলবে তো? হোয়াট? দেবপ্রিয়া ব্যাপারে কেন বলতে যাবো? কি উল্টো পাল্টা বলিস বলতো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঝিনুক?
এতে মাথা খারাপের কি আছে? এটা তো পুরো কলেজ জানে যে দেবপ্রিয়া ম্যাম তোমাকে পছন্দ করে। আর এতে সমস্যাটা কোথায়? আমাকে কে পছন্দ করলো আর কে না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ঝিনুক। আমি নিজে কি চাই সেইটা ম্যাটার করে। আচ্ছা তুই কি কিছুই বুঝিস না রে? আচ্ছা মুশকিল, বললে তো বুঝবো। কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, তুমি বলছো কোথায়? তোকে সবটা কি বলে বোঝাতে হবে? মুখে না বললে তুই কি কিছুই বুঝবি না? ঝিনুক আমি স্যার, আইসিইউর পেশেন্টের অবস্থা আরও ডিটেরিয়েট করছে, আপনাকে ইমিডিয়েট একবার আসতে হবে। সামনের দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসা নার্সের কথাটা শুনে দুর্জয়ের মুখের কথা মুখেই রয়ে গেল। যতই হোক, একজন ডাক্তারের কাছে তার পেশেন্টের প্রায়োরিটি সবার আগে। আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। নার্স চলে যেতেই দুর্জয় ঘুরে দাঁড়ালো ঝিনুকের দিকে। সকাল থেকে দৌড়ঝাঁপের মধ্যে থাকার কারণে বাঁধন থেকে আলগা হয়ে আসা চুলগুলো ওর সারা চোখে মুখে ছড়িয়ে যাচ্ছে বারবার। যত্ন সহকারে সেগুলোকে কানের পাশে গুজে দিল দুর্জয়। রুমে যা, টি শার্টে এখনো রক্তের দাগ লেগে আছে, চেঞ্জ করে নে, পরে দেখা করিস একবার। সেমিনার শেষ করে রুদ্র আর অভি সিঁড়ি দিয়ে নেমে আসছিল নিচের দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা দুর্জয় আর ঝিনুককে একসাথে ওইভাবে দেখে রুদ্রর পা দুটো যেন ওখানেই আটকে গেল। সাথে সাথে শরীরের সব রক্তগুলো যেন প্রবল বেগে প্রবাহিত হতে শুরু করলো ওর মাথার ভিতর। হাতে ধরে রাখা মোবাইলটা ওর হাতের চাপ সহ্য করতে পারল না। মর্মর শব্দে উপরের স্ক্রিনটায় চির ধরেছে একটু একটু করে। চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে ওর। বুকের বাদিকটায় হঠাৎ জেগে ওঠা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উত্তাপ হয়তো অদূরে দাঁড়িয়ে থাকা মানুষ দুটো আজ করতে পারল না ঠিকই, তবে এই আগুন যে দাবানল হয়ে সমস্ত বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম, সেটার আজ হয়তো পাশে দাঁড়িয়ে থাকা অভি স্পষ্ট লাগাতে পারল। প্রচণ্ড ক্রোধে পূর্ণ চোখ দুটোর কোণায় ফুঁসতে থাকা সুনামির আভাস স্পষ্ট। যে কোনো মুহূর্তে সে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত হানবে সামনের মানুষটার জীবনে। অভি সেদিনের মতো আজও অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্রর দিকে। 12 বছর আগে ব্যাপারটা ভীষণ আশ্চর্যজনক লাগলেও এখন এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে ও। তাই অস্ফুট স্বরে অভি বলল, এই নিয়ে 7টা হলো। রুদ্র একদৃষ্টে তাকিয়েছিল সামনের দিকে। নিজের অধিকারের উপর অন্য কারোর হস্তক্ষেপ দেখে প্রচণ্ড ক্ষোভ, বিরক্তি, অস্বস্তি নিজেদের আধিপত্য বিস্তার করছিল ওর মন মস্তিষ্কে। একটু একটু করে গ্রাস করছিল ওর সাধারণ চিন্তা শক্তিকে। অভির কথাই যেন ওর ঘোর কাটল। ওর বলা কথা বুঝতে না পেরে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো ও অভির দিকে। মোবাইল, এই নিয়ে 7টা গেল, তাই বললাম। বেশি কিছু জিজ্ঞেস করব না তোকে, জিজ্ঞেস করব না গত 12 বছর ধরে প্রতিটা রাতে তুই বোর্ডিং স্কুলের মেডিকেল কলেজের গেট পেরিয়ে চোরের মতো ভিতরে কি করতে যাস। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সবটা উপেক্ষা করে রোজ রাতে তুই ফিসের জন্য তোর ড্যাডকে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাস। কটেজের সবাই শেখাওয়াত প্যালেসে শিফট করার পরেও কটেজগুলো কেন আজও ওইখানে ওইভাবেই রয়ে গেছে। বারান্দায় ছড়িয়ে থাকা রং তুলি, জড়ো করে রাখা পাথরের টুকরোগুলো, ভাঙা গাছের ডালগুলো, ফুলের টবগুলো সব একই রকমভাবে রয়েছে ওখানে, ঠিক 12 বছর আগের মতোই। কেন? কিভাবে 12টা বছর ধরে ওই গোলাপ গাছগুলো আজও একইভাবে বেঁচে আছে? রোজ বাড়ির পেছনে ওই বুড়ো কাঠবেড়ালিটাকে আমি বসে বসে বাদাম খেতে দেখি। কে দেয় ওগুলো ওকে? সেদিন বাড়ির সামনে ডক্টর দত্তর গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম শেরুর শরীর হয়তো খারাপ। জিজ্ঞেস করতে জানতে পারলাম উনি শেরুকে না, বরং একটা কাঠবেড়ালিকে দেখতে এসেছিলেন। বয়স হয়ে যাওয়ার কারণে একটু অসুস্থ ওটা। রিয়েলি ভাই? বোর্ডিং স্কুলের ক্যান্টিনেই হোক বা মেডিকেল কলেজের ক্যান্টিনে, সবার জন্য এক খাবার তৈরি হলেও একটা মাত্র মানুষের জন্য শরীর খারাপের বাহানা দিয়ে কি করে আলাদা ডায়েট চার্ট তৈরি হচ্ছে? মেডিকেল কলেজেই বাধ্যতামূলক ফ্রি মেডিকেল চেক আপ, ব্যাপারটা কেমন অদ্ভুত না? পার্টি অফিসের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চাইলে পাওয়া যায় না, অথচ বোর্ডিং স্কুল হোক বা মেডিকেল কলেজ, সেখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস কি করে থাকে তোর কাছে? একটা মানুষ কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি পড়ছে, কি খাচ্ছে, তার শরীর খারাপ কিনা, সবটার খবর তোর কাছে থাকে।
জীবনে কারোর পরোয়া না করা রুদ্রনীল সিং শেখাওয়াতের এই একটা মানুষের ওপর এইভাবে নজর রাখার মানেটা কি? না না, এই প্রশ্নগুলো আমি তোকে জিজ্ঞেস করছি না, কারণ হাজারবার জিজ্ঞেস করলেও যে এগুলোর কোনো সদুত্তর আমি পাবো না সেটা জানি। যাই হোক, চল, দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল কল করেছিলেন, একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে মিটিং আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।